First, you must ask yourself, are you wealthy? আচ্ছা, বাংলাদেশ থেকে 7.8 বিলিয়ন ইউএস ডলার, যা বাংলাদেশের টাকায় প্রায় ৭৫,০০০ কোটি টাকা, গত ২ বছরে মানি লন্ডারিং এর মাধ্যমে বিদেশে পাচার হয়ে গেছে। এই $7.8 বিলিয়ন যদি আমাদের প্রপার চ্যানেলে, ব্যাংকিং চ্যানেলে বাংলাদেশে ইন করতো, তাহলে আমাদের ন্যাশনাল রিজার্ভ অনেক উপরে হয়ে যেত। এই বিষয়ে সরকার বা আমরা কেউ কিছু দেখি না কেন? কেন কোনো অনুভব আসে না আমাদের মধ্যে? কেন আমরা কষ্ট পাই না? কেন দেশের জন্য এই সমস্যাগুলো নিয়ে আমরা কথা বলি না? তো চলুন এই বিষয়টা নিয়ে এই ভিডিওতে কথা বলা যাক। অবৈধ নানা উপায়ে প্রতি বছর দেশ থেকে পাচার হয় গড়ে ৬৪,০০০ কোটি টাকা। গত ১৫ বছরে দেশের ব্যাংক থেকে ৯২,০০০ কোটি টাকা লোপাট হয়েছে। সিঙ্গাপুর, মালয়েশিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত দেশে। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত নেটফ্লিক্সের একটি বিখ্যাত ছবি লন্ড্রিম্যাট। এই ছবিতে মানি লন্ডারিং এর বিষয়ে পুরো গ্লোবাল পার্সপেক্টিভে কিভাবে মানি লন্ডারিং হয় তা সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আজকে এই ভিডিওতে আমি এই বিষয়ে কোনো কথা বলবো না। মূলত মানি লন্ডারিং শব্দটি এসেছে লন্ড্রি ম্যাট থেকে, অর্থাৎ আমাদের দেশে যাকে আমরা বলি ওয়াশিং মেশিন। তো ওয়াশিং মেশিনের কাজ কি? ওয়াশিং মেশিনের কাজ হচ্ছে আপনি যখন ময়লা কাপড় ওয়াশিং মেশিনে দেন, তারপর সেটি ওয়াশিং মেশিন প্রসেস করে আপনাকে পরিষ্কার কাপড় প্রদান করে, রাইট? মানি লন্ডারিং অনেকটা এরকম, অবৈধ পথে অর্থ উপার্জন করে বৈধ চ্যানেলের মাধ্যমে আপনার অবৈধ টাকাটাকে মানি লন্ডারিং বলে। অর্থাৎ আপনার অবৈধ টাকার বৈধতা পাওয়ার যে পদ্ধতি, সেটাই হচ্ছে মানি লন্ডারিং। আর এই পদ্ধতিতে ওয়াশিং মেশিনে যেমন ময়লা কাপড়কে আর আলাদা করা যায় না, কারণ সব কাপড় এখন পরিষ্কার, ঠিক তদ্রূপভাবে আপনার অবৈধ অর্থ মানি লন্ডারিং বা বৈধ চ্যানেলের মাধ্যমে যখন সাদা হয়ে যায়, তখন খুব কষ্ট হয় যে এই টাকার সোর্স খুঁজে পাওয়া। চলুন বাংলাদেশে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে মানি লন্ডারিং এর বিষয়টা বোঝার চেষ্টা করি। ধরুন আপনার কোনো আত্মীয় স্বজন প্রবাসে বাস করে এবং উনি আপনাকে প্রবাস থেকে তার কষ্টার্জিত রেমিটেন্স পাঠাতে চাচ্ছেন। এখন ওনার হাতে অপশন হচ্ছে বাংলাদেশের ওইখানের যে ব্যাংকগুলো রয়েছে, অর্থাৎ ওয়েস্টার্ন ইউনিয়ন বা মানিগ্রামের মাধ্যমে, এবং সেইখানে তাকে টাকা পাঠানোর জন্য একটা সার্ভিস চার্জ দিতে হয়। পাশাপাশি গভর্নমেন্টও আপনি যখন টাকা বিদেশ থেকে দেশে আপনার আত্মীয়র কাছে পাঠাবেন, তখন আপনার আত্মীয় সেই টাকা তোলার সময় 2.5% ইনসেন্টিভ পাবে। অর্থাৎ ১০০ টাকা আপনি যদি বিদেশ থেকে পাঠান, তাহলে আপনার আত্মীয় পাবে ১০২ টাকা ৫ পয়সা। এখন এটা তো খুবই ভালো, তাই না? আপনি টাকা পাঠাবেন, কিন্তু সমস্যা হলো, কিন্তু ঠিক তার পাশেই ওই দেশেই হুন্ডি ব্যবসায়ীরা দিন রাত ২৪ ঘন্টা বসে আছে আপনার আত্মীয়কে টার্গেট করে। তাদের টার্গেটটি হচ্ছে, তারা আপনাকে অফার দিবে যে আমরা আপনার টাকা দেশে পাঠাবো, কোনো সার্ভিস চার্জের দরকার নাই, আর আপনাকে গভর্নমেন্ট দিচ্ছে 2.5%, আমরা আপনাকে দিব 7.8% ও 9%। আপনি আমার মাধ্যমে টাকা পাঠান এবং টাকা ইনস্ট্যান্ট যাবে। রাত ২টা, ৩টা, ৪টা যখনই আপনি আমার মাধ্যমে টাকা পাঠাবেন, তখনই আপনার আত্মীয় ওই টাকাটা বিকাশ বা নগদ বা অন্যান্য মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে তার হাতে পৌঁছে যাবে। অর্থাৎ পরের দিন পর্যন্ত আপনাকে ব্যাংকে গিয়ে টাকা তোলার জন্য ঝামেলা করতে হবে না। দারুণ অফার, তাই না? বিদেশে বাংলাদেশি অধ্যুষিত এলাকায় দেখা গেছে হুন্ডি কারবারিদের আউটলেট, সেখানে রীতিমতো ব্যানার টানানো থাকে। এখন অর্থনীতিতে সাপ্লাই এবং প্রাইস, এই দুইটা জিনিস, অর্থাৎ যোগান এবং দাম, এই দুইটা জিনিস একসাথে চলে, অর্থাৎ দে গো টুগেদার। এখন হায়ার প্রাইস, হায়ার সাপ্লাই, অর্থাৎ যদি এখন হুন্ডি ব্যবসায়ী আপনাকে হায়ার প্রাইস অফার করে আপনার ওই ১০০ টাকা দেশে পাঠানোর জন্য মোর ইনসেন্টিভ অ্যাজ কম্পেয়ার টু গভর্নমেন্ট, তাহলে আপনি অবশ্যই হুন্ডি ব্যবসায়ীর মাধ্যমেই টাকাটা পাঠাবেন। এবং হুন্ডি ব্যবসায়ী তার দেশীয় এজেন্ট যে বাংলাদেশে রয়েছে তাকে বলবে এই টাকাটা অমুকের কাছে দ্রুততম সময়ের মাধ্যমে পাঠিয়ে দাও।
এখন মজার বিষয় হচ্ছে বাংলাদেশি এজেন্ট ওই টাকাটা কোথায় পাবে? উল্লেখ করে এসএমএস পাঠিয়ে দেয় বাংলাদেশে। এরপর এজেন্ট দ্রুততম সময়ে সুবিধাভোগীর নম্বরে পৌঁছে যায় টাকা। এর ফলে প্রবাসীদের অর্থ বৈদেশিক মুদ্রায় আর দেশে আসে না। কারণ দেশে তো আর ওই বৈদেশিক মুদ্রাটা আসেনি। এখানেই মজা। বাংলাদেশে যারা অবৈধ অর্থ উপার্জনকারী, এখন তো অনেকের নামই আসছে, অনেক বড় বড় গ্রুপ রয়েছে যাদের নামে অনেক রকম অভিযোগ দুর্নীতি দমন কমিশন সহ সব জায়গায়, তাদের সেই অবৈধ অর্থ খুঁজছে তারা কিভাবে বৈধ করা যায়। এই যে এজেন্ট যারা বাংলাদেশে রয়েছে, তারা তখন এই অবৈধ অর্থ উপার্জনকারী দুর্নীতিবাজদের সাথে যোগাযোগ করবে এবং বলবে আপনার যে ব্যাংক লোন রয়েছে এবং আপনি যে ঋণ খেলাপি, ওই ঋণের টাকাটা আপনি কি করবেন? ওই ঋণের টাকার একটা অংশ আমাকে দেন, আমি বিকাশের মাধ্যমে বাংলাদেশে ওই যে আপনার আত্মীয় এদের কাছে পৌঁছে দিব, আর আপনার যে অবৈধ টাকা সেটা বিদেশে বৈদেশিক মুদ্রা হিসাবে অন্য কোনো জায়গায় পৌঁছে দেওয়া হবে, অর্থাৎ সেফ জায়গায় পৌঁছে দেওয়া হবে। লোভনীয় অফার দুর্নীতিবাজদের জন্য। দুর্নীতিবাজরা এই অফারটা সাথে সাথে নিবে এবং বলবে হ্যাঁ, আমার কাছে এত টাকা বাংলাদেশে পড়ে আছে অবৈধ, এই টাকাটা থেকে আপনি বিকাশ, নগদ বা অন্যান্য মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে যেখানে যাকে যা পাঠানো লাগে পাঠান, আর আমার এই ইকুইভ্যালেন্ট টাকার বৈদেশিক মুদ্রা অর্থাৎ ডলার আপনি ইংল্যান্ডে, সাইপ্রাসে, ক্যামেরন আইল্যান্ডে, যে কোনো জায়গায় যেখানে সেফ হ্যাভেন, ট্যাক্স সেফ হ্যাভেন, সেখানে পাঠিয়ে দেন। এখন বাংলাদেশি এজেন্ট বলবে এই টাকা পাঠাতে দিতে গেলে তো একটা সার্ভিস চার্জ লাগবে। তখন দুর্নীতিবাজকে বলবে সার্ভিস চার্জ কত দিতে হবে। তখন দুর্নীতিবাজ তাকে বলবে কত টাকা সার্ভিস চার্জ দিতে হবে। তখন ওই হিন্দি ব্যবসায়ী বলবে আপনাকে দিতে হবে 12 থেকে 13%। মনে আছে আপনার আত্মীয়কে সে দিয়েছিল 7 থেকে 8% ইনসেন্টিভ, আর এই দুর্নীতিবাজদের কাছ থেকে নিবে 10 থেকে 12% ইনসেন্টিভ। আর ওই যে বিদেশে বসে আছে যেই হুন্ডি ব্যবসায়ী, সে আস্তে করে আপনারই বৈদেশিক মুদ্রা যেটা আপনি তাকে দিয়েছিলেন দেশে পাঠানোর জন্য, সেটা ওই দুর্নীতিবাজের পক্ষে ইকুইভ্যালেন্ট মানি অর্থাৎ টাকা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা অন্য দেশে পাচার করে দিবে। G'day mates, I'm in the business of making money disappear. Not the magic kind, but the kind that lines my pockets. I'm a master at moving funds under the radar, dodging taxes and regulations like a pro. Some call it corruption, I call it survival of the fittest. From offshore accounts to shell companies, I've got it all covered. But remember, in this game, trust no one, because when you play with fire, you're bound to get burned. এরই মাধ্যমে বাংলাদেশে ৭৫,০০০ কোটি টাকা গত বছরের তথ্য মতে এই হুন্ডির মাধ্যমেই শুধু বিদেশে রয়ে গেছে। কিছু অবৈধ এজেন্টদের তথ্যপত্র সংগ্রহ করি। তথ্যপত্র সংগ্রহ করতে গিয়ে এমন কিছু জিনিস আমরা পেয়েছি যা সত্যিকার অর্থে খুবই অ্যালার্মিং, এবং এটা জাতির জন্য, একটা দেশের জন্য অত্যন্ত ক্ষতি। বাংলাদেশে একবার চিন্তা করুন, এই টাকাটা যদি আমার দেশে আসতো তাহলে আজকে বাংলাদেশের রিজার্ভ 10 বিলিয়ন ডলারের নিচে থাকতো না। এবং মজার বিষয় হচ্ছে ডলারের দাম যত বাড়বে হুন্ডি ব্যবসায়ীদের ব্যবসা তত রমরমা হবে। মজা না, তাই না? তাই ক্রলিং প্র্যাগের মাধ্যমে ডলার যেখানে এখন 117 টাকায় বিক্রি হচ্ছে, হুন্ডি ব্যবসায়ীরা ডলারের এই প্রাইস বাড়ার কারণে দুর্নীতিবাজদের কাছ থেকে আরো হায়ার রেটে ডলারের মান নির্ধারণ করে এই ব্যবসাটা আরো রমরমা করে তুলবে। ঠিক আছে, এখন এই বাংলাদেশের এই সমস্যাটা সরকার কেন দেখেও দেখে না আর আমরা কেন অনুভব করি না? আমার মনে হয় এই উত্তরটা অনেকটাই পাওয়া গেছে, তাই না? কারণ মানি লন্ডারিং অনেকগুলা লেয়ারে হয়, আর এই লেয়ারগুলা খুঁজে পাওয়া অনেক কঠিন। এবার আসা যাক এটার সমাধানটা কি। আমার মতে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে মানি লন্ডারিং করাটা অনেক সহজ। যদি ব্যাংকে আপনি কোনো টাকা রাখেন এবং সেটা যদি সাসপিশিয়াস বা সন্দেহজনক হয়, তাহলে ব্যাংকে একটা নীতিমালা রয়েছে STR অর্থাৎ সাসপিশিয়াস ট্রানজ্যাকশন রিপোর্টিং। মোবাইল ব্যাংকিং এ, বিকাশে বা নগদে সেরকম কোনো কিছুই নেই, অর্থাৎ আপনি যা খুশি করতে পারবেন, ওই টাকা যেখানে সেখানে লেনদেন করতে পারবেন, কোনো সাসপিশিয়াস রিপোর্টিং এর সুযোগ নেই। দ্বিতীয়ত, অর্থনীতিবিদ ডক্টর মইনুল ইসলাম বলেন যে এই সমস্ত মানি লন্ডাররা, বিশেষ করে হুন্ডি ব্যবসায়ীদেরকে যদি জেলের ভাত না খাওয়ানো যায় ততদিন পর্যন্ত এই হুন্ডি ব্যবসা বাংলাদেশ থেকে যাবে না এবং আমরা অসহায়ভাবে তাদের কাছে আত্মসমর্পণ করব। পাশাপাশি বাংলাদেশ সরকার কমন রিপোর্টিং স্ট্যান্ডার্ড, যেটি 121টা দেশ জয়েন করেছে,
যেটির উদ্যোক্তা হচ্ছে G20 এবং OECD কান্ট্রিজ। সেখানে বাংলাদেশ সরকার জয়েন করে নাই। ইন্ডিয়া জয়েন করেছে, পাকিস্তান জয়েন করেছে, মলদ্বীপ জয়েন করেছে। এই কমন রিপোর্টিং স্ট্যান্ডার্ডটা হচ্ছে অবৈধ পথে কোনো ব্যাংকে যদি টাকা জমা থাকে, সেটা সুইস ব্যাংকেও হোক, সরকার চাইলে তার তথ্য সংগ্রহ করতে পারবে। কিন্তু আপনি যদি সেই কাঠামোর মাঝেই না থাকেন, অর্থাৎ সেই 121 দেশের ভিতরে আপনি যদি না থাকেন, আপনি যদি সিগনেচার না করেন, তাহলে অন্য দেশের ব্যাংক অবৈধ অর্থের সন্ধান কেন আপনাকে এমনি এমনি দিবে? এই বিষয়টা সরকারের যত দ্রুত অনুধাবন হবে, আমার কাছে মনে হয় মানি লন্ডারিং এর বিষয়টার লাগাম তত দ্রুত টেনে ধরা সম্ভব হবে।